কোন পথের রাজনীতি? লিখেছেন রাজু আহম্মদ খান। রাজনীতিতে উপরের কর্তা ব্যক্তিরা যখন আর কোনো প্রতিভাই চোখে দেখেন না, কানে শোনেন না, নিজেদের নেতৃত্ব এমনভাবে পাকাপোক্ত করে রাখেন যার বুগলের ফাঁক দিয়ে আর কেউ উঠতে না পারে, মূল্যায়ন করেন না নেক্সট জেনারেশনকে, এমনকি অনেক সময় সেকেন্ড ম্যানকেও। তখন পাটোয়ারিদের মতো মুখ ফাজিলরা অকথ্য অশ্রাব্য বলে যাতে উঠতে রাজনীতির মাঠে জন্ম নেয়। নেটিজেনরাও ব্যাককল, মোটেই লাইক কমেন্ট দেন না, তাই হিরো আলম, খায়রুল দেওয়ানার কিছু ব্যাকরণের বাইরে গিয়ে ভাইরাল হন এবং রাতারাতি নেতা বনে যান। অনুরূপ ডাকসুর সফল নেতা হয়েও নূর রাশেদরা স্বতন্ত্রভাবে স্পেস না পেয়ে বিএনপি কাছে পরগাছা হয়ে নিজেকে সার্থক করে নেন। এই সুযোগের রাষ্ট্রীয় গুরুত্ব লুফে নেন ডাক্তার জাহেদ, জুনায়েদ সাকি, যারা প্রত্যেকে এখন আর আমাদের হোয়াটসঅ্যাপ কল রিসিভ করেন না। যদিও তারা সবাই নিজ গুণে গুণবান তা অস্বীকার করা যাবে না। এখনও পর্যন্ত খোলা পানিতে মাছ শিকার করতে না পেরে অনেক বাঘা বাঘা নেতা সরকার যন্ত্রে নিজেদের আবিষ্কার করতে না পেরে রীতিমতো মাইন্ড করে বসে আছেন। ঠিক তাদের কথা বলছি না, বলছি সত্যিই কিছু জনপ্রিয় নেতাদের কথা। ভোটে পরাজিত হলেও তাদের ভোট পাবার কথা ছিল, জানি না ভোট বিক্রি হবার সংস্কৃতির কাছেই হার মেনেছেন তারা। তাদের মধ্যে সবাই ত্যাগী, বিগত যুগপত আন্দোলনের পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয়েছেন কেউ কেউ, অত্যাধিক ঘাম ঝরিয়েছেন রব ভাই, মান্না ভাই, সাইফুল হক ভাই, বাবলু ভাই, কাইয়ুম ভাই, লিঙ্কন ভাই, জামাল হায়দার ভাই, মঞ্জু ভাইদের মতো গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন মঞ্চের ডাক সাইটে নেতারা। মান্না ভাইদের কথাই বলি, তারাও সুকৌশলে গণতন্ত্র মঞ্চের ৫-৬টা দলের বেশি নেননি, অথচ কথা ছিল আওয়ামী লীগের মতো দৈত্য আকারের জগদ্দল পাথর সরাতে ফুটপাত হতে গ্রিন পার্টির মতো অসংখ্য বাপে খাদানো মায়ের দাঁড়ানো দলকে খাতা কলমে অন্তর্ভুক্ত করবেন, কিন্তু তাও করেননি। পর ভোটের মাঠে তাদের ভরাডুবি হলেও তাদের টেকনোক্রেট কোটায় সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিত সরকার। এই আশা করেছিলাম, তাও করেনি। শুনেছি সরকারের ৬ মাস পূর্তিতে নতুন কিছু চমক আসবে, ভাগ্য খুলে যেতে পারে অনেকের। তাতে কি সরকারের সব কাজের সম্মতি না দিলে তাদের চাকরিও থাকবে নাকি? সরকার সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসালেন, সব বিএনপি নেতাদের নিয়ে, সেখানে অন্য দলকে উপেক্ষা করবার নাম কি গণতন্ত্র? পাইপ লাইনে থাকা নেতারা সেই সমালোচনায় হয়তো মুখ খুলবেন না জানি। সম্প্রতি বিভিন্ন চিনিকল সহ গুরুত্বপূর্ণ ৪৩টি সরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিমালিকানায় ছেড়ে দেবার সিদ্ধান্ত হয়েছে শুনেছি, সবই কি দলীয় বিবেচনায় হবে? সেই প্রশ্ন তো আছেই। কদিন আগে আরও ১১-১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রধান বানিয়ে দেওয়া হলো। সেদিকে বিবেচনায় জনতার নেতা তারেক কি পেলেন? টেবিলের নিচে দিয়ে কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তাও জানি না। রাশেদ খান তো রীতিমতো গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সরকারি হয়ে গেলেন। প্রতিদিন তারা নানান মুখরোচক সমালোচনা করে বিরোধী দলকে ঠেসে ধরছেন শব্দবোমায়। এদিকে গোলাম মওলা রনি ভাই ১৮ সালে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নমিনেশন নিয়েছিলেন, তাকে বিএনপি এত বছর কোনো পদই দেয়নি, কারণ রনি ভাইয়ের হাতে তেলের বোতল নেই, আছে শাখের করাত, দুই দিকেই কাটে। গোলাম মওলা রনি খুব দুষ্টু প্রকৃতির অর্থাৎ রসিক মানুষ, তার কথা ও লেখা মানুষ গদগদ করে গেলে বুক ফাটিয়ে হাসে। অত্যন্ত বিষয়ভিত্তিক, ইতিহাস ও দর্শনে মাখামাখি তার টকশো ও লেখা। তবে কলম দিয়ে যে কাউকে এমন আঘাত করা যায় তা রনি ভাইয়ের লেখা দেখে অনুমান করা যায়। তার কলম ও মুখের বয়ানের ডরে সরকারও অনেকটাই ভীত সন্ত্রস্ত থাকে। তবে সরকারের বোঝা উচিত রনি ভাইকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বানিয়ে ফেললে কিন্তু তার কলম সুরসুর করে সুমধুর কালি বের করতে শুরু করত, যা অনেকটাই অনুমেয়। আজ এ পর্যন্তই। আপাতত রনি ভাইকে বলবো, শুধু খায়রুল দেওয়ানকে আপনার বয়ানে হাইলাইটস না করে রাজু খানকেও একটু মাথায় তুললেন।